আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জীববিজ্ঞানের সর্বশেষ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় জীব প্রযুক্তি নিয়ে ক্লাস করতে এসেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত কিছুটা প্র্যাকটিক্যাল টাইপের চ্যাপ্টার, মানে অন্যান্য অধ্যায় তোমরা যেরকম থিওরি টাইপের পড়াশোনা করেছো, এখানে কিছুটা মানে এখানে যে দুইটা সেক্টরকে দেখানো হবে, এই দুইটা মূলত আমাদের বায়োলজির একটা অ্যাপ্লাইড মানে প্র্যাকটিক্যাল সেকশন। এখানে আমরা বায়োলজি ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন জিনিসগুলো, নতুন নতুন গাছ বলো, নতুন নতুন জীব বলো, সেগুলো তৈরি করে থাকি। তাহলে চলো শুরু করি, তাহলে আমরা এই অধ্যায়ের বাকি জিনিসগুলো আরো ভালোভাবে জানতে পারবো। তো জীব প্রযুক্তি বলতে এখন আসলে আমরা কি বুঝি, সেটা দিয়ে যদি আমরা শুরু করি যে এখানে জীব প্রযুক্তিতে আমরা কি বুঝতে পারি। তো এখানে দেখো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এখানে জীব প্রযুক্তির ইংরেজি প্রতি শব্দটাই হচ্ছে বায়োটেকনোলজি। এটি একটি জীববিজ্ঞানের ফলিত শাখা। তোমরা তোমাদের প্রথম অধ্যায়ে এটা পড়ার কথা যে কোনটা আমাদের তত্ত্বীয় শাখা, মানে যেখানে আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করি, আর এটা হচ্ছে আমাদের ফলিত শাখা, অর্থাৎ এখানে আমরা থিওরিটিক্যাল কিছু পড়াশোনা করে সেই জিনিসটাকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে নতুন কিছু তৈরি করি। তারপর এখান থেকে দেখো, এখানে এই যে প্রযুক্তিটা, এটা হচ্ছে দেখো রাসায়নিক এবং অণুর গঠন এবং জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর, মানে ধরো তোমাদের ডিএনএ আবিষ্কার হওয়ার পর, ডিএনএ স্ট্রাকচার দেখার পর, ডিএনএ তে আমরা কি কি পাচ্ছি, ডিএনএ হেলিক্সটা দেখার পর, তারপর এর কেমিক্যাল গঠন, ওখানকার নাইট্রোজেন বেস চেঞ্জ, আরএনএ থেকে ডিএনএ ফরমেশন, এগুলা দেখার পর থেকে দেখো যখন একটি জীবকোষ থেকে জীব আরেকটি জীবকোষে প্রতিস্থাপন করা হয়, সেটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করে। স্থাপিত হলো জীব প্রযুক্তি নামে জীববিজ্ঞানের নতুন একটি শাখা, মানে এই শাখাটা অলমোস্ট বেশ নতুন। এই যেমন তোমরা যদি দেখো আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা খুবই একটা হাই ডিমান্ডের সাবজেক্ট, কিন্তু হ্যাঁ, এটার এখনো তুমি যদি জব সেক্টর বলো, এটা কিছুটা নতুন। অবশ্যই একটা সময় এটা খুবই সম্ভাবনাময় একটা সাবজেক্ট এবং খুবই ভালো ভালো জিনিস আমরা এখান থেকে পাবো, কিন্তু এই ফিল্ডটা আসলে অলমোস্ট আমাদের দেশ বলো বাইরে এখন অনেক আপগ্রেডেড হয়ে গেছে, সেখানে এটা খুবই ভালো একটা সাবজেক্ট, এবং ইভেন আমাদের দেশের জন্য বাইরে জব সেক্টরে এটার জন্য খুবই ভালো। কিন্তু এটা এখনো আমরা ততটা প্রয়োগ করতে পারিনি, কারণ যেহেতু জিনিসটা কনসেপ্টটা আমাদের কাছে অনেকটাই নতুন। তাহলে এই চ্যাপ্টার শেষে আমরা কি জানবো, দেখো জীব প্রযুক্তির ধারণা মানে বেসিক্যালি বায়োটেকনোলজি কি সেটা আমরা জানতে পারবো। তার মধ্যে এই চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টিস্যু কালচার, যেখানে হচ্ছে দেখো কালচার করা হয়, কালচার মানে হচ্ছে একটা থেকে অনেক বেশি পরিমাণ উৎপাদন করা। আরেকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে জীব প্রযুক্তি, এবং এর পাশাপাশি এগুলা বিভিন্ন জায়গায় ব্যবহার করা, এগুলোর যে গুরুত্ব, সেগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। তাহলে আমরা শুরু করি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি দুটি শব্দ বায়ো এবং টেকনোলজি এর সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কিত জ্ঞান। তোমরা দেখো বায়োলজি সম্পর্কে জানো যে আমরা জীব অর্থাৎ এখানে উদ্ভিদ এবং প্রাণী উভয় ধরনের জীব নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ জ্ঞান লাভ করছি। আর টেকনোলজি মানে কি, প্রযুক্তি। এখন বায়োটেকনোলজি তার মানে কি, এখান থেকে আমরা জীব সম্পর্কিত মানে উদ্ভিদ প্রাণী সম্পর্কিত যে প্রযুক্তিগুলো, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথম এই শব্দটা কে প্রয়োগ করে, হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি। পরবর্তীতে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন এইচএসসি তে তোমরা উনার আরো বেশ কিছু ভূমিকা জানতে পারবা। তবে এই বায়োটেকনোলজি ওয়ার্ডটার মাধ্যমে উনি মূলত বেশি এখন আমাদের কাছে পরিচিত। আচ্ছা দেখো, এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশ বিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পর্ক, অর্থাৎ তুমি একটা জীব মানে একটা উদ্ভিদ বা প্রাণী থেকে তার ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ে সেখান থেকে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী নতুন ভাবে তাদেরকে সাজায় দেবে। বিজ্ঞানের অগ্রযাত্রায় জীব প্রযুক্তির নতুন কোনো সংযোজন নয়। মানব সভ্যতার উষালগ্ন থেকে জীব প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। গাজন এবং চোলাইকরণের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ 8,000 মানে এগুলো হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মানে ধরো এগুলাতে তেমন যে ফরমেশন হয় তা নয়, মানে এগুলা তোমরা বলতে পারো যে এই যে আমাদের বায়োটেকনোলজি এগুলোর একদম শুরু, ইন্ট্রোডাক্টরি পার্ট হচ্ছে এগুলা, যে একদম শুরু থেকে এগুলো। তবে এগুলাও কিছুটা কিছুটা জীব প্রযুক্তির বিষয়, কিন্তু আমাদের বর্তমানে আমরা যে আপগ্রেডেড জীব প্রযুক্তি বুঝি, সেগুলো হচ্ছে আমাদের সামনের যে পড়া সেগুলো। 1953 সালে ওয়াটসন এন্ড ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের ধারাবাহিকতায় আজকে আধুনিক জীব প্রযুক্তি শুরু। কারণ দেখো, ডিএনএ যদি তুমি আবিষ্কার না করতে পারতে, তাহলে তুমি ডিএনএ স্ট্রাকচারে চেঞ্জ আনতে কিভাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কিন্তু ওই জিনিসটাই পড়ি যে একটা জীবের যে
ডিএনএ স্ট্রাকচার, ওখানে আমরা পরিবর্তন এনেই কিন্তু তার মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সাধন করতে পারি। সেই জন্য অবশ্যই তার আগে আমাদের তো বেসিকটা জানতে হবে, সেই জন্য সেই বেসিকটা হচ্ছে এখানে তোমাদের ডিএনএ। আচ্ছা, এখন আমরা এই জীব প্রযুক্তির একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রচলিত অংশ টিস্যু কালচার নিয়ে পড়াশোনা শুরু করব। এই জিনিসটা মূলত খুবই একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটাকে তোমরা যদি ফিল করার চেষ্টা করো বা বুঝো যে এখানে এখানে কি হচ্ছে, তখন এটা তোমাদের বারবার মুখস্থ করতে হবে না। মানে এখানকার যে স্টেপ গুলো একবার যদি তুমি বুঝে একটা ধরো এটা একটা ম্যানিপুলেশন বা এটা একটা মেথড, এই মেথড এইভাবে এভাবে যাচ্ছে, এই জিনিসটা তুমি যদি নিজে একবার ভেবে ভেবে বুঝে বুঝে মাথায় সেট করে নিতে পারো, তাহলে একদম হুবাহুব যে স্টেপ তোমার বইয়ের মতো হইতে হবে সেটা না। তুমি বেসিক মানে ধরো একটা কাজ করতেছো, ধরো আমরা কিছু রান্না করি, তখন এই রান্নার তুমি একটা বেসিক রেসিপি যদি মাথায় রাখতে পারো, একটু চেঞ্জ হলেও কিন্তু রান্নাটা হয়। সেরকম টিস্যু কালচারেও এখানকার যে স্টেপ গুলো সেটা যদি তুমি একবার বুঝে বুঝে যেতে পারো যে এখানে কিভাবে কি করতে হয়, তাহলে দেখবে এটার স্টেপ গুলো তুমি খাতায় সুন্দর করে এঁকে বা চিত্রটা তুমি যদি বুঝতে পারো, তাহলে ওই চিত্র দেখো তুমি কিন্তু স্টেপ গুলো খুব ভালোভাবে লিখে উঠতে পারো। আচ্ছা, এখন আমরা দেখি এটা কিভাবে হয়। উদ্ভিদের বিভিন্ন অংশে টটিপটেন্ট স্টেম কোষ থাকে, মানে এই টিস্যু কালচারটা উদ্ভিদের সেই অংশ থেকে আমরা করতে পারবো যেখানে টটিপটেন্ট স্টেম কোষ থাকবে। এখন টটিপটেন্ট মানে কি, অর্থাৎ যে একটা জিনিস যেটা বারবার হচ্ছে নিজেকে ভেঙে ভেঙে অসংখ্য অংশে বিভক্ত হতে পারে, মানে যেখানে নতুন কোষ ফরমেট হয়, মানে টটিপটেন্ট সেল সেগুলাকে বলা হয়, যে ধরনের সেলগুলা বারবার নিজে নিজে নতুন করে প্রণয়ন হয়, নতুন নতুন কোষ তৈরি করতে পারে। এই জন্য এখান থেকে হচ্ছে এই টিস্যু কালচারটা করা হয়, যাতে সেখান থেকেও সহজে নতুন নতুন গাছ তৈরি করা থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবাহু পূর্ণাঙ্গ আরেকটি উদ্ভিদ জন্মানো সম্ভব। কারণ প্রথমে এখান থেকে যে কোষটা ছিল সেরকম আরেকটা কোষ হবে, ওই কোষ আবার বহু কোষে বিভাজন হয়ে ক্যালাস হবে, ক্যালাস থেকেই তো আস্তে আস্তে তুমি পুরো একটা উদ্ভিদ পেয়ে যাবে। এটাই টিস্যু কালচারের মূল নীতি। আচ্ছা, এখন এখানে দেখো একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মাধ্যমে, কারণ দেখো ওটা তো তুমি ওকে ওর স্বাভাবিক যে পরিবেশ ওই গাছ থেকে এনে খুব তাড়াতাড়ি ওখান থেকে একটা গাছ তৈরি করতেছে, তাহলে সেইখানে আমরা যে চ্যাপ্টার 10 এর মধ্যে পড়ে আসছি যে ফাইটো হরমোন গুলো, এগুলো তোর পুষ্টিকর মাধ্যম, এই মাধ্যমগুলো যদি দেওয়া হয়, তারপর ওখানে যাতে ওই গাছের মধ্যে কোনো ধরনের পোকা মাকড় বা আগাছা জন্মাতে না পারে সেজন্য কীটনাশক বা অন্যান্য ওষুধ আগাছা নাশক এগুলো যদি ঠিক মতো দিতে পারো, তাহলেই তো ওখান থেকে তুমি সহজে মানে ওর যাতে ওর বৃদ্ধিতে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় সেই ধরনের ব্যবস্থা তোমাকে করে দিতে হবে। টিস্যু কালচার উদ্ভিদ বিজ্ঞানের অপেক্ষাকৃত নতুন একটি শাখা। উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গবিশেষ যেমন পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল পর্ব, মূলাংশ ইত্যাদি কোনো নির্দিষ্ট ও পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে ওই যে দেখো যে অংশটা, অর্থাৎ ধরো তুমি একটা গাছের একটা নির্দিষ্ট কোষটা নিলে, ওই কোষটা হচ্ছে তোমার এক্সপ্ল্যান্ট বা মাতৃকোষ। ওই এক্সপ্ল্যান্ট থেকে পরবর্তীতে তুমি ডটার সেল প্রডিউস করে নতুন নতুন করে আবার অপত্য যে উদ্ভিদ সেটা তুমি তৈরি করো। এখন আমরা আসি এটার যে স্টেপ গুলো, এটা আমি তোমাদের কালকে এখানে যেমন এর আগের আমাদের যে জীববিজ্ঞান ক্লাস ছিল সেখানে যেমন আমি তোমাদেরকে হচ্ছে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা স্টেপ বাই বুঝাইছি, এখানেও আমি চিত্র দিয়ে আগে তোমাদেরকে পুরো স্টেপটা বোঝানোর চেষ্টা করি। এই যে দেখো এটা একটা উদ্ভিদ, ধরো আমার এই গাছটা তেমন ভাবে বংশবৃদ্ধি করতে পারে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট যে ঋতু সেই সময় ওর ফল তৈরি হয়, ওই সময় ও প্রজনন করতে পারে, কিন্তু এই উদ্ভিদটা আমার এখন প্রয়োজন। এখন যদি আমি এটার ফল বাজারজাত করতে পারি তাহলে হয়তো আমি ভালো লাভ করতে পারবো। সেই এইসব কথা মাথায় রেখেই মূলত এইসব প্রযুক্তিগুলো আবিষ্কার। তো এখান থেকে এই যে দেখো যে পাতা বর্ধিষ্ণু পাতা, মানে এই অংশটা খুব তাড়াতাড়ি বাড়বে এরকম একটা জায়গায় টটিপটেন্ট কোষটা এই যে প্রথমে আমরা গ্রহণ করি, গ্রহণ করার পর তারপর এটাকে একটা পরিষ্কার আবাদ মাধ্যম যেটাকে আমরা মিডিয়াম বলি, এই মিডিয়ামে স্থাপন করবো। এখন এই মিডিয়াম প্রিপারেশনের বেশ কিছু স্টেপ আছে, কারণ এই জিনিসটা যথেষ্ট ক্লিন ভাবে, ওই জন্য উপরে তোমাদের টেম্পারেচার দেওয়া আছে যে 50 LB বাই স্কোয়ার ইঞ্চি চাপ, তারপর মিটার, এগুলাতে এই জিনিসগুলোকে জীবাণুমুক্ত করে। এগুলো একটা নির্দিষ্ট মেশিনের সামনে করা হয় যেখান থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে থাকে, ওই বাতাসের ফ্লোতে যাতে ওই মিডিয়ামে কোনো ধরনের জীবাণু যাতে না থাকতে পারে। তুমি যে টাইমে ওই মিডিয়ামটা প্রিপারেশন করবে, ধরো ওখানে তুমি ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা দিবা, তারপর বিভিন্ন ধরনের ফাইটো হরমোন দিবা, তারপর উদ্ভিদের অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে আবার শেষে তুমি এটার মধ্যে একটু আগার আগার পাউডার দিয়ে দিবা, কারণ যাতে এই মিশ্রণটা একটু থকথকে হয়, একদম লিকুইড পানির মতন হয়, কিছুটা মাটির মতো যে একটা পরিবেশ সেটাও যাতে পাওয়া যায়, পাশাপাশি এখান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় উপাদানগুলো পায়। তারপর সেটা প্রিপেয়ার করার পর এই জিনিসটা যখন এখানে সেট করবা, তখন এই জিনিসটা সেট করার সময়
তোমাকে আরেকটা মেশিনের সামনে বসে বসে সেট করতে হবে। ধরো একটা ছিল লুমিনার এয়ার ফ্লো মেশিন, ওখানে হচ্ছে বাতাসের মধ্যে থাকে, আর আরেকটা জায়গায় তোমার আরেকটা মেশিনের সামনে এই দুটাকে নিয়ে এটাকে সেট করতে হবে, যাতে ওই সেট করার টাইমেও যাতে কোনো ধরনের জীবাণু না আসে। তারপর এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার ওয়ালা রুমে তোমাদেরকে সেট করার জন্য রেখে দিতে হবে, যাতে ওই টাইমের মধ্যে তোমার অন্য কোনো ধরনের জীবাণু ব্যাকটেরিয়া এটার মধ্যে জন্মাতে না পারে, বা ওই রুমের টেম্পারেচার, ওই রুমের লাইটের পরিমাণ, এগুলো জানি সবগুলোই ঠিকঠাক পরিমাণে থাকে। এভাবে কিছুদিন রাখার পর তুমি দেখবা যে এখানে একটা কোষ থেকে কোষ বিভাজন হয়ে প্রথমে দুটা, দুটা থেকে চারটা, আটটা, 16টা এরকম বিভাজন হয়। এই যে এই ধরনের একটা ক্যালাস তৈরি করবে, এই জিনিসটাকে আমরা ক্যালাস বলি। ক্যালাস হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে, বা মানে নিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে একটা অনিয়ত আকার, মানে এটার কোনো নির্দিষ্ট শেপ পাবা না তুমি, যে হ্যাঁ এটা সার্কেল হবে বা এটা স্কোয়ার হবে, এরকম কোনো শেপে তুমি এটাকে এক্সপ্লেইন করতে পারবে। তারপর সেটা আস্তে আস্তে পৃথক হয়ে হয়ে এরকম অনেকগুলা গাছ হবে, কিন্তু প্রথমেই এগুলা সরাসরি কিন্তু মূল তৈরি হয় না। এই জন্য এদেরকে 15-20 দিন রাখার পর যখন মোটামুটি একটা গাছের স্ট্রাকচার হয়, তখন এদেরকে তুলে নিয়ে আমরা সেকেন্ডারি আরেকটা মিডিয়াম দিই। ওই মিডিয়ামের মধ্যে আমরা রুটিং সাবস্টেন্স দিই। রুটিং সাবস্টেন্স দেওয়ার মাধ্যমে ওই যে গাছগুলা তৈরি হয় সেগুলোর নিচে এই যে মূল গজায়, যে মূল উৎপাদনকারী আবাদ, অর্থাৎ এখানে এই যে পিঙ্ক যে মিডিয়ামটা ছিল সেটা পরবর্তীতে চেঞ্জ করে নতুন আরেকটা মিডিয়ামে ওদেরকে আবার এরকম স্টেপ স্টেপ করে স্থাপন করা হয়েছে, যাতে ওদের মধ্যে মূল গজায়। মূল গজানোর পর তারপর আস্তে আস্তে মূলও বড় হলে উপরের অংশ বড় হয়, পুরো একটা গাছ তৈরি হবে। গাছ তৈরি হওয়ার পর প্রথমে যখন তুমি বুঝবে যে মোটামুটি গাছ তৈরি হয়ে গেছে, ওদেরকে আগে এনে এখানে একটা পলিথিন জাতীয় প্যাকে হচ্ছে প্রথমে ওদেরকে বাইরে দেওয়া হয়, যাতে সহজে ওরা বাইরে, কারণ ওরা তো অনেক সেন্সিটিভ ভাবে তৈরি, তো সহজে ওরা বাইরে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। সেজন্য প্রথমে ওদেরকে একটা পলিথিন দিয়ে প্রথমে দিনে 1 ঘন্টা করে রোদে রাখা হয়। এভাবে এভাবে বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করানো হয়। তারপর কিছুদিন পলিথিনটা ছিদ্র করে দেওয়া হয়, এভাবে যাতে বাইরের পরিবেশের সাথে ওরা খাপ খাইয়ে নিতে পারে। ইভেন তুমি এটাকে বানায় সাথে সাথেই কিন্তু বাজারে সেল করতে পারবে না, তোমাকে অ্যাটলিস্ট 1 বছর এটাকে নিজে তুমি যে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করবে সেখানে দেখে এটার গুণাগুণ টেস্ট করতে হবে। এটা প্রথমবার ফল ধরবে, সেই ফলটা তোমাকে টেস্ট করে দেখতে হবে যে এখানে কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের টক্সিসিটি ক্রিয়েট হচ্ছে কিনা। এটা টেস্ট করার পরেই তুমি এটাকে বাজারে ছেড়ে দিতে পারবে, তখন তুমি এটা বিক্রির যোগ্য হিসেবে গণ্য করতে পারবে। আচ্ছা, এখন আমরা একটু বইয়ের লাইনগুলো পড়ে দেখি যে এখানে কি আছে। মাতৃ উদ্ভিদ নির্বাচন: উন্নত গুণ সম্পন্ন স্বাস্থ্যবান রোগমুক্ত উদ্ভিদ। কারণ তুমি যদি একটা অসুস্থ, একটা রোগাক্রান্ত, একটা পোকামাকড়ের আক্রমণে আক্রান্ত উদ্ভিদ না, তাহলে তো সেখান থেকে তুমি ভালো চারা পাবে না। তোমার কি দরকার? অবশ্যই তোমার ভালো চারা দরকার। সেই জন্য সেটা বিবেচনা করে তোমার সেরকম হচ্ছে একটা উদ্ভিদ নিতে হবে। তারপর হচ্ছে আবাদ মাধ্যম তৈরি। দেখো, আবাদ মাধ্যমই হচ্ছে তোমার ওই মিডিয়ামে যেখানকার যে পিঙ্ক কালারের মধ্যে যেখানে গাছটাকে স্থাপন করা হয়েছে, এটাই হচ্ছে তোমাদের আবাদ মাধ্যম। উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি। তোমাদের ওই চ্যাপ্টার 5 এর শুরুতে উদ্ভিদের যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপর ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ। সুক্রোজটা মূলত এই যে চিনির সাবস্টেন্স হিসেবে দেওয়া হয়, এবং প্রায় কঠিন মাধ্যমে যে জমাট বাঁধার জন্য, মানে মাটির মতো একটা আবহাওয়া তৈরি করার জন্য এখানে আগার আগার মিশিয়ে এখানকার যে আমাদের যে এখানে যে ঘনত্বটা, এই ঘনত্বটা ঠিক করা হয়। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা। আবদ্ধ কাচের টিউবে, টেস্ট টিউব, ক্লিনিক্যাল ফ্লাক্স। ইভেন এখানে যখন এই গাছটাকে প্রথম স্থাপন করা হয়, এখানে এই জায়গায় তুলা দিয়ে রাখা হয়, যাতে সহজে এটা বাইরের কোনো কিছু দ্বারা ইফেক্ট না করতে পারে। এই জন্য এগুলোকে যথেষ্ট ভাবে এই প্রোটেকশন নিয়ে কিন্তু রাখা হয়। পরবর্তীতে অটোক্লেভ যন্ত্রে, এটা হচ্ছে একটা এমন একটা যন্ত্র, সেখানে বারবার সারাক্ষণ হচ্ছে বাতাসের ফ্লো দেওয়ার মাধ্যমে এই জিনিসটাকে পরিষ্কার করা হয়। আর পরবর্তীতে যেখানে এটাকে স্থাপন করা হয়, ওই মেশিনটার নাম হচ্ছে লুমিনার এয়ার ফ্লো মেশিন। তারপর কাচের পাত্রে পুনরায় মুখ বন্ধ করে নির্দিষ্ট আলো তাপমাত্রা সমিত কক্ষ, মানে যাতে ওখানে উদ্ভিদের বৃদ্ধিটা ভালো মতো হতে পারে সেরকম টেম্পারেচার, যাতে বেশি ঠান্ডা গরম কোনো কিছুই না হয়। এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু মাধ্যম বয়নের মাধ্যমে সরাসরি অণু চারা বা কেলাস ধরে, অর্থাৎ অনিয়ন্ত্রিত বিভাজন, যেটা মানে অনিয়ন্ত্রিত আকার বা অনিয়ত আকার যেটাকে বলা হয়, কোষ বিভাজনটা নিয়ন্ত্রিত। এই টিস্যু মণ্ড থেকে পরবর্তী সময় একাধিক অণুচারা উৎপন্ন হয়। তারপর হচ্ছে মূল উৎপাদন মাধ্যমে স্থাপন, ধরো ওই রুটিং মিডিয়ামে যে স্থাপন করা, যার মাধ্যমে বিটপ গুলা থেকে পরবর্তীতে মূল তৈরি হতে পারে। প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর, অর্থাৎ যে জিনিসটা বললাম, বাইরের অভিযোজন ক্ষমতা তৈরি করার মাধ্যমে তারপর ওদেরকে বাইরের পরিবেশে স্থাপন, এবং পরবর্তীতে অবশ্যই যে পূর্ণাঙ্গ চারা সজীব সবল হলে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে লাগানো হয়। কিন্তু লাগানো হলেও তোমাকে প্রথম বছরের ফলটা অবশ্যই এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে সেখানে কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু বা কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছু তৈরি হচ্ছে।
তারপর যদি আমরা টিস্যু কালচারের ব্যবহার দেখি, এটা ধরো তোমাদের যদি গতের প্রশ্ন আসে যে টিস্যু কালচারের ধাপগুলো আলোচনা করো, তাহলে তোমাদের ঘতে চলে আসতে পারে যে টিস্যু কালচারের গুরুত্ব কি, কেন একজন কৃষক টিস্যু কালচারের মাধ্যমে তার মানে ফসলগুলাকে সে চাষাবাদ করবে বা নতুন নতুন গাছ তৈরি করবে। এখন দেখো এখানে আমি যে পয়েন্টগুলো তোমাদের পয়েন্টারকে লিখতে হবে সেগুলো নিচে হচ্ছে আন্ডারলাইন করে দিচ্ছি। আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সফলতা পাওয়া গেছে, অর্থাৎ এর মাধ্যমে ভালো ভালো উন্নত জাতগুলো তৈরি করতে পারছে, সাথে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা গাছ সৃষ্টি করা যায়। সহজেই রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা মুক্ত করা যায়, অর্থাৎ ওই যে কথাটা বললাম আমি যে ধরো এই গাছটা আমার এই সময় পাওয়া যায়, কিন্তু আমার ওই গাছটা ওই সময় আমি যদি বিক্রি করতে পারি তাহলে এটার বাজার মূল্য অনেক বেড়ে যাবে, তাহলে কৃষকরা তো চেষ্টা করবে যে তারা কিভাবে লাভবান হতে পারে। সেই জন্য আমাদের যে কৃষিবিদরা ওনারা এভাবে চেষ্টা করে থাকেন, ওই সায়েন্টিস্টরা। স্বল্প সময় কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুতের সমস্যা এড়ানো যায়। তারপর দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ তৈরি করা যায়, অর্থাৎ যেসব মূলগুলা ধরো ওদের কোনো ধরনের ফল থাকে না, নগ্ন বীজ উদ্ভিদ বা ওদের বীজগুলো ততটা ভালোভাবে ডেভেলপ করতে পারে না, সেই ধরনের উদ্ভিদেরও তো প্রজনন দরকার, নয় তারা তো বিপন্ন হয়ে যাবে। সেই জন্য তাদের জন্য টিস্যু কালচার খুব ভালো একটা মাধ্যম, এদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। ইভেন ধরো আমাদের দেশে যে বিলুপ্ত প্রায় অনেক যে উদ্ভিদগুলো আছে এদেরকে এইভাবে টিস্যু কালচার করার মাধ্যমে অনেক পরবর্তীতে এদেরকে এখান থেকেই নতুন নতুন এখন দেখো এটার এরপরে তোমাদের অ্যাপ্লাইড সেক্টর, অর্থাৎ কোন কোন দেশে এই জিনিসটা প্রয়োগ হচ্ছে সেটাও কিছুটা হচ্ছে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে। এই জন্য এই যে অর্কিডের নামটা তোমাদের বইয়ের মধ্যে এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো এখানে যে অর্কিডে কি হচ্ছে। আচ্ছা দেখো, অর্কিড জাতীয় একটি মেরিস্টেম থেকে প্রায় এক বছরে 40,000 গাছ পাওয়া সম্ভব, কিন্তু একটা মেরিস্টেম থেকে দেখো এখানে এক বছরে 40,000 গাছ পাওয়া সম্ভব, কিন্তু তুমি একটা যদি তোমার বীজ তুমি প্রতিস্থাপন করো ওখান থেকে কি প্রাকৃতিক নিয়মে তুমি 40,000 গাছ পাইতা? পাইতা না কিন্তু। তাহলে এখান থেকে অর্কিডের গাছ তুমি যদি বানাইতে পারো, তারপর তুমি এখান থেকে অর্কিডের ফুল ফোটাতে পারবা। অর্কিড তো তুমি জানো খুব সুন্দর একটা ফুল, ইভেন এটাতে খুব লাভজনক ভাবে ব্যবসা করা যায়। সেই জন্য ওরা এই প্রযুক্তিটা খুব ভালোভাবে ওদের জীবনে ওদের ওদের কৃষি ক্ষেত্রে ব্যবহার করে। তারপর একটি সিম্বোরিয়াম উদ্ভিদ থেকে বছরে অল্প কয়েকটি চারা উৎপন্ন হয়। তারপর হচ্ছে যে এই যে অর্কিডটা, এই অর্কিডটাও কিন্তু খুব বেশি প্রজনন করতো না, সেই জন্য এখানে ওনারা এই যে প্রযুক্তিটা সেটা খরচ সাপেক্ষ হইলে সামান্য খরচে কিন্তু ওরা অনেক বড় বড় লাভবান একটা বিজনেস করতে পারে। বিজ্ঞানীরা মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ও আলু গাছ তৈরি করে। কোনো কোনো ভাইরাস রোগাক্রান্ত ফল ফুল গাছকে রোগাক্রান্ত টিস্যু কালচারে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়। এটার ক্ষেত্রে এই যে এটা তোমাকে আগে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নিতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার পর তুমি একটা রোগমুক্ত, তারপর হচ্ছে আগাছানাশক জীবাণু মুক্ত একটা ভালো উদ্ভিদের গাছ যখন তৈরি করতে পারবা, তারপর সেখান থেকে পরবর্তীতে সেটার মেরিস্টেম নিয়ে তারপর তুমি টিস্যু কালচার করে সেটার অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারবে। এর মাধ্যমে আমরা অনেক বেশি ধরো লবণাক্ত মাটি সহিষ্ণু, তারপর আগাছা সহিষ্ণু, এরকম ভালো ভালো অনেক উন্নত জাতের উদ্ভিদ তৈরি করতে সক্ষম। তারপর দেখো একটি অঙ্গজ টুকরা থেকে এই যে দেখো 88 কোটি চারা গাছ পাওয়া সম্ভব, এটাই যে চন্দ্রমল্লিকা উদ্ভিদের ক্ষেত্রে। তারপর দেখো এই যে সুগন্ধি আতর ব্যবহার করা সম্ভব হচ্ছে এই চন্দ্রমল্লিকা উদ্ভিদ থেকে। এই ফুলটা কিন্তু খুব সুন্দর, সাদা রঙের একটা ফুল। তারপর দেখো এই যে প্লেনের ক্ষেত্রে প্লেনের যে জ্বালানি তেলটা ব্যবহার করা হয় সেটা মূলত তিমি মাছের যে কড লিভারের তেল সেটা থেকে, কিন্তু এই তিমি মাছের তেলটা সংগ্রহ করতে করতে কি অনেক পরিমাণ তিমি মাছ হত্যা করতে হয়। তো এরকম করতে করতে একসময় আমাদের তিমি মাছটা শেষ হয়ে যাবে, কিন্তু এর বিকল্প হিসেবে তারা অলিভ যে জোজোবা গাছের যে তেল, সেই জোজোবা গাছের তেল ব্যবহার করে কিন্তু এই প্লেন গুলা চালাইতে পারছে। কিন্তু এই জন্য তো আবার জোজোবা গাছ যদি তুমি আবার প্রাকৃতিক নিয়মে তৈরি করতে চাও তাহলে আবার জোজোবা গাছও শেষ হয়ে যাবে। সেই জন্য এই প্লেনের তেলের জন্য প্রয়োজনীয় জোজোবা গুলো যদি তোমরা টিস্যু কালচারের মাধ্যমে অনেক অনেক তৈরি করা হয়, তাহলে আমরা অনেক অনেক তেল পেতে সক্ষম। এবং এদের বংশবৃদ্ধিও সময় সাপেক্ষ, কিন্তু মানে এই জোজোবা গাছের কথা বলা হচ্ছে, কিন্তু এটাকে যদি তুমি টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে পারো তাহলে সহজে 1 মাস থেকে 2 মাসের মধ্যে অনেক চারা তৈরি করতে পারবে। চারা তৈরি করে তারপর সেগুলাকে আরো যদি তুমি ওগুলাকে যত্ন করো তাহলে খুব সহজে ওগুলাকে তুমি বড় করে তুলতে পারবা। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন ধরনের অর্কিডের চারা উৎপন্ন করা হয়েছে। অন্যান্য ফুলের কথা বলা হয়েছে যে চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন, এগুলো মূলত হচ্ছে যারা যে ফুলের ব্যবসা করে
তাদের কাছে এগুলো খুবই হাই ডিমান্ডিং ফুল, কারণ এই ধরনের ফুলগুলো থেকে তারা খুব ভালো ভালো বিজনেস করতে পারে। সব ধরনের ফুল থেকে কিন্তু বিজনেস হয় না। যে ফুলগুলো হচ্ছে সুন্দর, অনেক লং লাস্টিং, ফ্রেগনেন্স ভালো, সেই ধরনের ফুলগুলো থেকে কিন্তু ফুলের বিজনেস গুলো হয়। টিস্যু কালচার প্রয়োগ করে আলু রোগমুক্ত চারা এবং মাইক্রো টিউবার উৎপাদন করা সম্ভব হচ্ছে। তো এখানে যেহেতু তোমাদের টিস্যু কালচারটা শেষ হয়ে গেল, এখানে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে টিস্যু কালচারের যে স্টেপ গুলো সেগুলোকে পয়েন্ট আকারে লিখবে। এগুলো কখনোই প্যারা হিসেবে লিখবে না, পয়েন্ট আকারে টিস্যু কালচারের স্টেপ গুলো লিখে এখানে আমি কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড বলছি, ওই ওয়ার্ড গুলা দিয়ে নতুন করে টিস্যু কালচারের স্টেপ গুলা এঁকে চিত্র সহ এই জিনিসটা বর্ণনা করো। এটা হচ্ছে তোমাদের প্রথম পার্টের হোম। তো এরপর আমরা নতুন করে যে দ্বিতীয় পার্টটা অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেটা নিয়ে শুরু করব। আচ্ছা, এখানে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, দেখো, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এখানে তুমি ফরমেশন করে নতুন একটা কিছু বানাবে। হয়তো তোমার জিনিসটা এরকম ছিল, গাছটা সবুজ রঙের পাতা ছিল, কিন্তু ওই ধরনের পাতার চেয়ে তুমি ধরো ওখানে আর একটু ভালো কিছু হইলে বা পাতাগুলো আর একটু বড় হইলে সেই উদ্ভিদটা ভালো হইতো, বা ফলের সাইজটা আর একটু বড় হইলে ভালো হইতো। বা ধরো এটা আরো ভালো উদাহরণ দিই, এই যে ধরো আমরা তরমুজ খাই বা লিচু খাই, ওখানে কি তরমুজ খাওয়ার সময় প্রবলেম হয় না যে অনেক বেশি বীজ, বা লিচুর ক্ষেত্রে ছোট্ট একটা ফল, ওটার একটা বিশাল অংশের বীজটা নষ্ট করে দেয়। তো ওই জায়গায় আমরা কি করি, এখন ছোট ছোট বীজের লিচু পাওয়া যায়, আবার একদম বীজি ছাড়া তরমুজ পাওয়া যায়, এগুলো কি আমাদের খাওয়ার জন্য ভালো। তো এই জাতীয় জিনিসগুলো যে আবিষ্কার করা হচ্ছে বা নতুন করে এই ফলগুলোর ফরমেশন করা হচ্ছে, এই যে এই প্রযুক্তিটা, এটাই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। মানে তুমি অন্য একটা উদ্ভিদের ভালো বৈশিষ্ট্য সম্পূর্ণ যে জিনটা, সেটা তুমি তোমার যে টার্গেট উদ্ভিদ সেই উদ্ভিদে স্থাপন করে তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা তুমি দিয়ে দিবে। আরো সহজভাবে বলা যায়, কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য জীবের ডিএনএ পরিবর্তন ঘটাকে জিন প্রকৌশল বলে। তো এই সেকেন্ড যে এক্সাম্পল, সেকেন্ড যে ডেফিনেশনটা, এটা হচ্ছে ভালো। তো তোমরা পরীক্ষার সময় এটা দেওয়ার চেষ্টা করবে। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর এই যে কাঙ্ক্ষিত অংশ কেটে অন্য একটি ডিএনএ তে প্রতিস্থাপন করে যে নতুন ডিএনএ সৃষ্টি করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট মানে তুমি ওটাকে নতুন করে কম্বিনেন্ট করলে, এখানে তুমি দুইটা ডিএনএ কম্বিনেশন করেই নতুন একটা ডিএনএ তৈরি করলে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলে। এখন ক্লোনিং আসলে সম্পূর্ণ জিনিসটার দিকে যদি তাকাও, ক্লোনিং আসলে নতুন একটা জিনিস, একটা জীব থেকে হুবাহুব তার একটা কপি তৈরি করাকে ক্লোন বলে। তো এই ক্লোনিং সম্পর্কে তোমাদের পড়াটা আসলে ভালো করে আছে ইন্টারমিডিয়েটে, তবু আমি কিছুটা ধারণা দেই। এই ধরো তুমি একটা তোমার একটা ভেড়া আছে, তো ওরকম আরেকটা ভেড়া তৈরি করাটা হচ্ছে ক্লোনিং, কিন্তু মানুষের জন্য ক্লোনিং করা নিষেধ। ধরো আমি একটা মানুষ, তো আমার যদি ক্লোন করে আরেকটা আমি তৈরি করা হয়, তারপর সে যদি বিভিন্ন ধরনের অপরাধ করে, তারপর কি সেটার পানিশমেন্টটা কিন্তু আমি খাবো। এই জন্য এই ক্রাইম ঠেকানোর জন্য হিউম্যান ক্লোনিংটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অন্যান্য জীব পশু এগুলা তুমি ক্লোনিং করতে পারো। এটার ক্লোনিং এর একটা ভালো উদাহরণ হচ্ছে একটা ভেড়া ছিল, ওই ভেড়াটা থেকে এই ভেড়ার প্রথম হচ্ছে ক্লোনিং করার মাধ্যমে ক্লোনিং জিনিসটা হচ্ছে শুরু করা। আচ্ছা, দেখো, জীবের কোনো কোনোটিকে বলা হয় যে জিএমও। দেখো, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, মানে ওইটাকে তুমি মডিফাই করে নতুন নতুন বৈশিষ্ট্য দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা তুমি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন যে জীবটাকে তৈরি করবে সেটাই হচ্ছে তোমার জিওমো জীব। অর্থাৎ ও প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া কোনো জীব না, ওর মধ্যে তুমি মডিফিকেশন করছো। জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয়, কারণ দেখো ট্রান্সজেনিক জীব হচ্ছে যেটা হচ্ছে নিজে নিজে ধরো প্রাকৃতিক ভাবে কোনো ধরনের ডিএনএ বা ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন হয়ে যে পরিবর্তনটা আসে সেটাকে বলা হয় ট্রান্সজেনিক, অর্থাৎ এটা থেকে বাইরে থেকে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। কিন্তু জিওমতে অবশ্যই বাইরে থেকে তুমি তোমার প্রযুক্তি খাটাই এটার মধ্যে পরিবর্তন আনো। কোনো জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে পরিবর্তন ঘটলে সেটাকে জেনেটিক মিউটেশন বলা হয়। এখন এই দেখো, প্রকৃতিতেও এরকম পরিহার রয়েছে, সেটাকে বলে জীব বিবর্তন। এই বিবর্তনের ইংরেজি ওয়ার্ডটাই হচ্ছে তোমার মিউটেশন। মানে ধরো তোমার ওই যে তোমরা চ্যাপ্টার 3 তে পড়ছো যে ব্যাঙটা, ধরো ওই যে দুটা ব্যাঙের ছবি ছিল, একটা ছোট ব্যাঙ একটা বড় ব্যাঙ, তো ওই ব্যাঙের ক্ষেত্রে মূলত ক্রোমোজোমের সংখ্যায় ক্রসিং ওভারে কোনো ধরনের চেঞ্জ হয়েছে, ডিএনএ তে মডিফিকেশন এসে ওই যে যেটা করছে সেটাকে আমরা বলি মিউটেশন। মিউটেশন মানে তোমার স্বাভাবিক যে ক্রোমোজোমের সংখ্যা বা আকৃতি হওয়ার কথা সেটা না হয়, সেই জায়গায় একটা পরিবর্তন চলে আসছে। এই জিনিসটাকে আমরা বলতেছি মডিফিকেশনের মাধ্যমে ওখানে মিউটেশন হয়ে গেছে। জীবের কল্যাণে এই জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরো নিয়ন্ত্রিত এবং কম সময় করা সম্ভব। মানে এই মডিফিকেশনটা হচ্ছে বাইরে থেকে কৃত্রিম ভাবে করা হয়েছে, আর যেটা হচ্ছে প্রকৃতিতে হয় সেটা কোনো প্রকৃতিতে সাধারণত অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এমনি কিন্তু জেনারেলি কেউ তার মধ্যে এরকম চেঞ্জ আনতে চায় না।
ধরো মানুষ যে তার বংশধর সৃষ্টি করতেছে বা বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী যে বংশধর সৃষ্টি করতে, তারা মূলত চায় তাদের হুবাহু বংশধরই তৈরি করতে, ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। যাদের জীবনে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয় যা অন্য কোনো প্রজাতি থেকে নেওয়া। এই যে দেখো ট্রান্সজেনিক জীব, অর্থাৎ এদের মধ্যে তুমি প্রকৃতিতে পরিবর্তন হওয়া কোনো ধরনের জিন প্রবেশ করায়। এখন আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টেপ গুলো পড়ি। এটার জন্য তোমাদের চিত্রটা আবশ্যক। এখানে জিনিসটা অনেকটু বড় করে দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে নিজের ভাষায় আরেকটু ছোট করে লিখতে পারো। এই যেমন দেখো, প্রথমে ডাটা জীব থেকে কাঙ্ক্ষিত ডিএনএ পৃথক করা হয়, এরপর এই জিনটিকে বাহক বা ক্যারিয়ারে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়। প্লাজমিড হচ্ছে এই যে প্লাজমিড কি, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এই জিনিসটা খুব ভালো একটা ডেফিনেশন অনেক সময় আসে যে প্লাজমিড কাকে বলে, এটা হচ্ছে লিখো। দেখো, উদ্ভিদে আমরা যে ব্যাকটেরিয়া বলি, ব্যাকটেরিয়ার বডিতে একটা স্পেশাল সেল আছে, ওই মানে স্পেশাল একটা ডিএনএ অণু আছে যেটা হচ্ছে গোল একটা অণু। ওই ডিএনএ অণুটা হচ্ছে ওর একটা স্বতন্ত্র ডিএনএ, যেটা নিজে নিজে বিভক্ত হইতে পারে। মানে ধরো ওই ডিএনএটার মধ্যে ওর যে ব্যাকটেরিয়া সেরকম কোনো বৈশিষ্ট্য থাকে না, ওটা সার্কুলার একটা ডিএনএ। ইভেন ওইটাকে তুমি খুব সহজে ব্যাকটেরিয়ার বডি থেকে সেপারেট করতে পারবে, আবার চাইলেই ওই ব্যাকটেরিয়ার বডিতে খুব সহজেই ঢুকাই দিতে পারবে। ইভেন ওইটা খুব ভালো করে খুব সহজেই নিজে নিজে হচ্ছে বৃদ্ধি পেতে পারে। তো ওই জিনিসটাকে ব্যবহার করে, ধরো এই যে আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো, এটার জন্য তো একটা মিডিয়াম দরকার যার সাথে ওই জিনিসটা লাগায় তুমি ওটাকে বাড়তে দিবে, সেই জন্য এখানে তোমার এই প্লাজমিডটা হচ্ছে প্রয়োজন। তো এই জিনিসটাকে তুমি ইন শর্টে তখন লিখে নিতে পারো যে আমরা প্রথমে যে টার্গেট ডিএনএ সেটাকে সিলেক্ট করে সাথে সাথে একটা প্লাজমিডও কালেক্ট করলাম, যাতে এই দুইটার মাধ্যমে আমরা একটা প্লাজমিড ডিএনএ তৈরি করতে পারি। এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং ডাটা ডিএনএ কে বিশেষ এক ধরনের এনজাইম দিয়ে খন্ড করা হয়। এই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আমি এটা তোমাদেরকে লিখে দিই। এই রেস্ট্রিকশন এনজাইম এটা মূলত কাঁচির মতো কাজ করে। এই রেস্ট্রিকশন এনজাইম দিয়েই মূলত এই জিনিসটাকে কাটা হয়ে থাকে। এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এটা কাটা হয়। আর তার পরবর্তীতে আরেকটা যেটা এই যে এখানে নাম দেওয়া আছে লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম হচ্ছে আবার কস্টেপের মতো। এই এনজাইমটাকে তুমি কি করবা, ওই যখন দুইটা তোমার যে ভালো ডিএনএটা পাবা, আবার যে খারাপ মানে নতুন যে বৈশিষ্ট্যটা যে উদ্ভিদের ডিএনএ তে দিয়েছো, ওই দুইটা ডিএনএ দুইটা নির্দিষ্ট জায়গায় তোমাকে কাটতে হবে। কাটার পর ওই দুইটাকে তুমি একসাথে করবে যে এনজাইমের মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের লাইগেজ এনজাইম। ডিএনএ কে প্লাজমিড ডিএনএ প্রান্ত সহ মাঝখানে স্থাপন করে। মানে ধরো তোমার যদি একটা গোল থাকে, এইটা একটা তোমার আগের উদ্ভিদের ডিএনএ, আর এইটা হচ্ছে তুমি এইটুকু কেটে নিয়ে আসছো, এই দুইটাকে কেটে তুমি যখন ওটাকে লাইগেজ দিয়ে ধরো লাগাবা, লাইগেজ দিয়ে লাগানোর পর তোমার তখন এরকম পুরা সার্কুলার একটা ডিএনএ তৈরি হয়ে যায়। তারপর ওইটা তুমি প্লাজমিডের সাথে কানেক্ট করার মাধ্যমে তুমি ওদের ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করাই। এই যে দেখো, লাইগেজ এখানে অনেকটা আঠার মতো কাজ করে, আঠা বা কস্টেপ যেটাই বলতে পারো। এর ফলে নির্দিষ্ট ডিএনএ সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়। এই রিকম্বিনেন্ট প্লাজমিড এখন ডাটা ডিএনএ খন্ডিত অংশ বহন করে, অর্থাৎ যে ভালো বৈশিষ্ট্য তুমি চাচ্ছ সেটা তখনও ক্যারি করে। এখানে এই রিকম্বিনেন্ট প্লাজমিডকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়। খন্ডিত ডিএনএ গ্রাহক কোষে প্রবেশ করানোর এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। কারণ দেখো, এই যেখানে তুমি নতুন কোনো বৈশিষ্ট্য ওটার সাথে ইনক্লুড করলে, এই জন্য এই বৈশিষ্ট্য ইনক্লুড করাটাকে ট্রান্সফরমেশন বলা হয়। ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে, সেটাকে ট্রান্সজেনিক জীব বলা হয়ে থাকে। এবার নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয়। এরপর নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলো ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয় এবং এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটি একটি একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এই পদ্ধতিতে জিন তৈরি করাকে বলা হয় জিন ক্লোনিং। মানে তুমি এখানে জিনের কপি করতেছো, তো এর জন্য এই কপিটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করে প্লাজমিডকে আবার আলাদা করে নেওয়া হয়। মানে ওই যে বললাম, প্লাজমিড আসলে এমন একটা জীব, এটাকে তুমি সহজে প্রবেশও করাতে পারবা, বের হয়ে যেতে পারবা। এটাকেও আমি আবার তোমাদেরকে চিত্র দিয়ে সুন্দর করে বুঝাই। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার প্রাণী কোষ, অর্থাৎ এখান থেকে ওই প্রাণী কোষে তোমার কোনো ভালো বৈশিষ্ট্য আছে। ধরো এখানে ওর খুব পুষ্টিকর একটা জিন আছে, বা ধরো এটা একটা ভেড়া, ওই ভেড়ার অনেক বেশি পশম হয়। তো এই পশম হওয়ার জন্য দায়ী যে এর ক্রোমোজোমটা, সেটা এখানে আছে। সেখান থেকে ওখানে যে জিন, সেই জিন থেকে তুমি এই কাঙ্ক্ষিত জিনের এই অংশটা এখান থেকে তুমি কেটে নিলা।
আর এই যে এটা হচ্ছে তোমার এই যে প্লাজমিড, মানে যে এই জিনটা বহন করবে, এটা দিয়ে তুমি নতুন ডিএনএ তৈরি করবে। এই জন্য এখানে তোমার এই কোলাই থেকে এই যে গোল যে ডিএনএটা, এটা হচ্ছে তোমার প্লাগইন। এটাকে তুমি নিলে তারপর দুইটারই নির্দিষ্ট জায়গায় কেটে নিয়ে এরকম দেখো সেরকম শেপ করে কিন্তু তুমি কাটছো, যাতে এখানে তুমি আবার এটাকে কানেক্ট করতে পারো। এই কাটা যে এনজাইমটার মাধ্যমে হয় সেটাই হচ্ছে তোমাদের ওই রেস্ট্রিকশন এনজাইম। এই যে এখানে তুমি আবার তোমার ওই রেস্ট্রিকশন এনজাইমটা প্রয়োগ করো। এই স্টেপে তুমি আবার তোমার এই রেস্ট্রিকশন এনজাইমটাই এখানে প্রয়োগ করে এই জিনিসটাকে হচ্ছে কেটে নিবে। কেটে নেওয়ার পর তারপর আবার এই যে গ্রাথল প্রান্ত কাঙ্ক্ষিত জিন, মানে এই কাটা কাটা জায়গাটা হচ্ছে যেখানে তুমি অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর এই যে যে জায়গায় এই দুটাকে অ্যাটাচ করা হচ্ছে, এই অ্যাটাচ করার জন্য যে এনজাইমটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইমের মাধ্যমে তুমি এই জিনিসটাকে আবার ওর সাথে হচ্ছে যে অ্যাড করে দিবে। অ্যাড করার পর দেখো ও আবার পুরোপুরি ওর আগের মতো একটা সার্কুলার যে শেপ, এই শেপেই চলে আসলো। শেপ তৈরি করার পর এই যে লেগে গেল, তখন এই যে ডিএনএটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, কারণ এটার মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দিয়ে দিতে পারছি। তারপর সেটাকে আমরা আবার সে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাই দিই। প্রবেশ করার পর তারপর তুমি ওদেরকে আবার টিস্যু কালচারের মতো একটা মিডিয়ামে রাখবা। এখানে আসলে তখন ওদেরকে ওই ওদের যে বৃদ্ধি হরমোন এরকম একটা মিডিয়ামে রেখে দেওয়া হয়, যাতে ওরা আবার ওদের মতো এরকম সংখ্যা বৃদ্ধি করতে পারে। সংখ্যা বৃদ্ধি করার পর তারপর ওদেরকে এখান থেকে বের করে নিয়ে, ধরো এটা কোনো একটা ভেড়ার বৈশিষ্ট্য, এই ভেড়ার কোষের মধ্যে ওটাকে ইনজেক্ট করা হয়। আবার এটা যদি কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য হয়, সেটাকে তুমি চাইলে আবার টিস্যু কালচার করে, ওই টিস্যু কালচারের সময় রুটিং মিডিয়াম দেওয়ার আগে এরকম একটা করে ব্যাকটেরিয়া বা এরকম এই প্লাজমিনটাকে সেপারেট করে ওর কোষের মধ্যে দিয়ে দিলে ওই উদ্ভিদের মধ্যে ওই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন নতুন গাছটা তৈরি হতে পারে। এভাবেই মূলত আমরা আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কাজে লাগে। দেখো নতুন ফসল উদ্ভাবনের ক্ষেত্রে জিন প্রকৌশল অনেক বেশি কার্যকর, কারণ তুমি এখানে তো নতুন কিছু তৈরি করছো, এটা কিন্তু তুমি আগের বৈশিষ্ট্যই কপি করতেছো না। এখানে তুমি একদম তোমার টার্গেট, ধরো তুমি একটা মিষ্টি আম চাচ্ছ, তোমার কাছে একটা এমন একটা আম গাছ আছে সেখানে অনেক বড় বড় আম ধরে, আমগুলো অনেক সুন্দর দেখতে, কিন্তু সমস্যা হচ্ছে আমের টেস্ট ভালো না। তখন ওই আমটার মধ্যে তুমি যদি একটু ভালো একটা টেস্টের আমের বৈশিষ্ট্য ঢুকাই দিতে পারো, তাহলে তো ওই আমটা সব দিক দিয়ে পারফেক্ট হয়ে যায়। এইভাবে তুমি নতুন একটা আম তৈরি করে নিতে পারো। এই জিনিসটাই মেইনলি হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে এক বা একাধিক জিন সরাসরি স্থানান্তর করা সম্ভব। মানে যেখান থেকে যেখানে আমরা সাধারণত কি দেখি যে পরাগায়নের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো এক্সচেঞ্জ হয়, এটা কিন্তু খুব দূরে হয় না, কিন্তু তুমি এখানে রাজশাহীর আমের সাথে একটা দিনাজপুরের আমের ক্রসিং করাই দিতে পারো। বা অনেক সময় আমের মধ্যে লিচুর বৈশিষ্ট্য ঢুকাই দেওয়া হয়। ওই জন্যই হচ্ছে যে বীজগুলা ছোট করা হয়। এখানে একটা ভালো বৈশিষ্ট্যগুলাই যদি আরেকটা নিতে পারে এরকম অবস্থা করে আরেকটা উদ্ভিদের মধ্যে ঢুকায় দেওয়া হয়। প্রচলিত প্রজনন কোন রকমের জীব নিরাপত্তা নিয়ম দিয়ে নিয়ন্ত্রিত নয়, কিন্তু জিন প্রকৌশলের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জীব নিরাপত্তা নিয়ম দিয়ে নিয়ন্ত্রিত। এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জীব নিরাপত্তা, এটাই হচ্ছে তুমি ধরো একটা গাছ জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি করবে। তৈরি করার পর সেটার মধ্যে টিস্যু কালচার করে তোমাকে 1 বছর ওটাকে বৃদ্ধি হওয়া দেখতে হবে পুরা, কিভাবে ওটা বাড়ছে। তারপর ওটা যখন প্রথম ফল ধরবে, ওই ফলটা টেস্ট করে ওইটার এক্সপেরিমেন্ট করে ওটা যে ভালো, ওটার যে কোনো ধরনের টক্সিসিটি ক্রিয়েট হয় নাই বা বিষাক্ত কোনো কিছু নাই, বা ওটার যে ধরনের বৈশিষ্ট্য তুমি চাইছো সেই বৈশিষ্ট্য আছে কিনা, এই সব কিছু ক্লিয়ার করে তারপরে তুমি ওটাকে বাজারে ব্যবহার করার জন্য সেল করতে পারবে। ইভেন দেখো যে আমি রিসেন্টলি একটা নিউজ পড়লাম যে একটা দক্ষিণ কোরিয়ার যে সায়েন্টিস্টরা ওরা এক ধরনের চাল তৈরি করছে, ওই চালটার মধ্যে ওই চালটা খেলেই হচ্ছে তোমরা গরুর মাংসের টেস্ট পাবা। উনি ওই ধান মানে ধানের যখন চালটা বের হয় চালের মধ্যে এমন কিছু গরুর সেল ইনজেক্ট করে দিচ্ছে যাতে ওই ভাতগুলো একটু লাল কালার হয়, লাল ভাত বলতেছে। ওই ভাতটা খেলেই হচ্ছে তুমি ওটার মধ্যে প্রোটিনের টেস্ট মানে গরুর মাংসের টেস্টটা পাবা। তো ওইটা খেলে ভাত থেকে আমরা যে পরিমাণে প্রোটিন পাই তার চেয়ে 8% বেশি প্রোটিন পাওয়া সম্ভব। মূলত এই চালটা উনি আবিষ্কার করছে হচ্ছে যে নাসাতে যে সায়েন্টিস্টরা বাইরে যায়, ধরো মহাকাশ অভিযানে যায়, সেখানে এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না, মাংস টাংস নিয়ে যাওয়া সম্ভব না। তো তারা যদি এই ধরনের চালগুলা নিয়ে যায় এবং ওখানে ভাত বানায় খায়, তাহলে ওই ধরনের ভাতগুলা খাওয়ার মাধ্যমে তারা একসাথে তাদের প্রোটিনের যে চাহিদা সেটাও পূরণ করতে পারবে।
তারপর যদি এটা আস্তে আস্তে সহজলভ্য হয়ে যায় তাহলে অনেক মানুষও এটা খেয়ে নিতে পারবে, তাদের একসাথে এত মাংসও খেতে হবে না, ভাতও খেতে হবে না। বা কিছুটা তারা পশু হত্যা নিধনের জন্য এটা তৈরি করছে, যাতে বেশি বেশি গরু গুলা কাটা না লাগে, তখন তারা ওই ভাত খাওয়ার মাধ্যমে এই জিনিসগুলো কন্ট্রোল করবে। এখন আমরা চলে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। আগে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সেটা জানলাম, টিস্যু কালচার কি জানলাম, এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকেও তোমাদের হোমওয়ার্ক থাকবে টিস্যু কালচারের মতোই চিত্রটা এঁকে এখান থেকে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টেপগুলো সেগুলো তোমরা লিখবে। এই দুইটা হোমওয়ার্ক করে তোমরা তোমাদের সালফিডিক বেঞ্চের যে গ্রুপ সেখানে আপলোড করবে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে সেটাও তুমি গ্রুপে হচ্ছে আপুকে মেনশন দিয়ে আপুকে জিজ্ঞেস করে আপু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, শস্য উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালো ব্যবহার হচ্ছে। এই যে দেখো বিটি বেগুন, বিটি তুলা, এগুলা মূলত বিটি শস্য, এগুলো তৈরি করার ক্ষেত্রে হচ্ছে এই বিটিটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে দেখো ব্যাসিলাস থুঙ্গিজেনাস এই ধরনের এই ব্যাকটেরিয়ার জিনটা প্রবেশ করে হচ্ছে এগুলা বিটি বেগুন এগুলা তৈরি করা হয়েছে। এছাড়াও এই কোষে লেপিডোপ্টেরা বা কলিওডোপ্টেরা ইত্যাদি বর্গের কীটপতঙ্গ বিরোধী। মানে এই যে আমাদের যে ব্যাকটেরিয়ার জাতটা, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূলের যে ক্ষতি হয় পোকামাকড় সেগুলোকে আটকায় রাখতে সক্ষম। এই প্রযুক্তির সাহায্যে জিন প্রকৌশলী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে, যেমন ভাইরাল কোড প্রোটিনের মাধ্যমে টোমাটো মোজাইক ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। আবার আরেকটা আছে টোবাকো মোজাইক ভাইরাস, এই যে এটা দেখো টোবাকো মাইগ্রিন মোজাইক ভাইরাস, এগুলো মূলত তামাক গাছের একটা রোগ, আর এটা টমেটো গাছের একটা রোগ। এখানে ব্রাউন ব্রাউন কালার স্পট পড়ে, তো এগুলো পড়লে তো ওগুলো আসলে মানুষ, ধরো তুমি যখন বাজার থেকে সবজি কিনবে তখন ফ্রেশ সবজি কিনবে, ওটার মধ্যে কোনো ধরনের পোকামাকড় আক্রান্ত সবজি কি কিনবা, বা ওগুলার পাতা নষ্ট হয়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে না। তো একটা কৃষক যখন এগুলা চাষ করবে তখন যদি ফসলগুলো নষ্টই হয়ে যায় তাহলে তো তার বাজারজাতকরণ বা তার যে ব্যবসা সেটা তো ক্ষতি হবে। সেই জন্য এগুলা প্রতিরোধ করার জন্য এই ধরনের জাতগুলো তৈরি করা হয়েছে। রিং স্পট ভাইরাস প্রতিরোধ, এই যে রিং স্পট ভাইরাসের কারণে হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাসটা, মানে এই ডিজিজটা হয়। এটা একটা রোগ আর এটার ভাইরাসটার নাম হচ্ছে এটা। আগাছা জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছা নাশক রাসায়নিক উদ্ভিদের বিরুদ্ধে সহনশীলতার ভুট্টা তুলা, মানে এগুলা আর কোন ধরনের মানে আগাছা হলে কি গাছ তার নিজস্ব প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো সেগুলো তো পেতে পারে না, কিন্তু এমন ধরনের গাছ তৈরি করা হচ্ছে যার মধ্যে যদি আগাছা তৈরিও হয় তাও ওদের কোনো ধরনের ক্ষতি হবে না, ওরা আগাছার সাথেও অ্যাডজাস্ট করে থাকতে পারবে। বিজ্ঞানীরা আগাছা সহিষ্ণু টমেটো স্থানান্তর করে আগাছা সহিষ্ণু টমেটোর জাতও তৈরি করেছেন, একইভাবে সয়াবিন, ভুট্টা, ক্যানোলা ইত্যাদি তৈরি করেছেন। মানে এখান থেকে তোমরা একবারেই লিখবা যে আগাছা নাশক উদ্ভিদ তৈরি করা, আগাছা সহিষ্ণু উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে, তারপর উদাহরণ দিয়ে দিবা। একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে জিন অনুপ্রবেশ করানো সম্ভব। আচ্ছা দেখো, একই ধরনের ট্রানজেনিক উদ্ভিদ সহজলভ্য হয়েছে, যেমন তুলা এবং ভুট্টার মধ্যে একই সাথে আগাছা নাশক সহিষ্ণু এবং পোকামাকড় প্রতিরোধী, মানে একই সাথে ওরা আগাছার সাথে থাকতে পারবে, আবার ওই ধরনের জাতের মধ্যে কোনো ধরনের পোকামাকড় তৈরি হবে না। জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিকর উন্নয়ন করা সম্ভব হয়েছে, যেমন ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন স্থানান্তর করা সম্ভব হয়েছে। ধরো আমাদের বাংলাদেশেরই কোনো কোনো জায়গায় আছে তখন সেখানকার মানুষরা এতই দরিদ্র যে তাদের পক্ষে ওই যে ছোট মাছ কিনে বা অনেক শাকসবজি ফলমূল কিনে খাওয়া সম্ভব না, তাই তারা এক ধরনের এমন চাল খাবে যে ওই চালের মধ্যে তারা হচ্ছে ক্যারোটিনটা ওখানে পাবে, তাই এই জিনিসটা মূলত তৈরি করা হচ্ছে। তারপরে যে আমি তোমাদেরকে যে উদাহরণটা দিলাম এই যে চালের কথা, যেটার মধ্যে গরুর মাংস টেস্ট পাবে, এটাও এক ধরনের পুষ্টিমান উন্নয়ন করা সম্ভব হয়েছে বলা যায়। খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ফসলের জাত উৎপাদন করা হচ্ছে। তারপর দেখো এগুলো এতক্ষণ তো আমরা যেগুলো হচ্ছে গাছের ক্ষেত্রে বললাম, তো তোমাদের প্রশ্ন হতে পারে আপু গাছের বাইরে কি অন্যান্য কোনো ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই হচ্ছে না? তো এখন আমরা সেই এক্সাম্পল গুলো দেখি। গবাদি পশু যেমন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি, মানে এমনিতে আমরা দুধ দুধ খুবই আদর্শ একটা খাবার, এখান থেকে অনেক ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়, তবে আরো ভালো করার জন্য যাতে দুধের মধ্যে ওই দুধটা খাওয়ার মাধ্যমে তোমরা অনেক শক্তি পাও, এই জন্য এখানে প্রোটিন সি জিন এটাকে স্থানান্তর করা হয়েছে। আকারে বৃদ্ধি এবং মাংস বাড়ানোর উদ্দেশ্যে জন্য দায়ী জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন গঠানো হয়েছে। এতে ধরো তুমি ভেড়ার যখন একবার লোম কালেক্ট করবে যেটুকু লোম পাইতা তার চেয়ে অনেক বেশি পরিমাণে লোম পাবে। এগুলো মূলত ওই যে নিউজিল্যান্ডের যে ডেইরি গুলা, অস্ট্রেলিয়ান ডেইরি, এই ধরনের যে ডেইরি ফার্ম গুলো এগুলো এগুলো খুব ভালো মতো অ্যাপ্লাই করে ওখানকার
গরুগুলা যদি তুমি দেখো ওদেরকেও এভাবে বেশি বেশি করে খাওয়ায়, তারপর ওদের মধ্যে এই ধরনের টেকনোলজি অ্যাপ্লাই করে ওদের থেকে এত ভালো ভালো প্রযুক্তি আবিষ্কার করে। কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে অনেক পেইন দেওয়া হয়, কিন্তু ওরাও তো এক ধরনের ব্যবসায়ী, তো ওরা ওদের ওই ব্যবসার জন্য মুনাফা অর্জনের জন্য এই জিনিসটা করতেছে। ভেড়ার পশম পরিমাণের জন্য এখানে দুটি জিন দেয়, একটা হচ্ছে সাইটোক্রোম ই আর একটা হচ্ছে সাইটোক্রোম এম। এই দুটো। তারপর আবার মাছের ক্ষেত্রে দেখো, এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি মাছ, কিন্তু এটার মধ্যে ওই যে স্যামন মাছ কি সবচেয়ে ভালো টেস্টি একটা মাছ। এইটা দৈহিক যে বৃদ্ধি হরমোন সেটা স্থানান্তর করে এদের মধ্যেও ওই স্যামনের এই ভালো যে বৈশিষ্ট্যগুলো, ওই বৃদ্ধি হরমোনের বৈশিষ্ট্যটা দিয়ে ওদের মধ্যেও এই ধরনের বৃদ্ধিটা আনা হয়েছে, যাতে যে দেখো মাছের আকার 60% বৃদ্ধি করা সম্ভব। ধরো কার্প মাছ, এটা দিয়ে সাইজ হওয়ার কথা, এই হরমোনটা দেওয়ার মাধ্যমে ওই কার্প মাছটি অনেক বড় বড় সাইজ হচ্ছে, তাহলে ওগুলা বিক্রি করে তারা বেশি বেশি মুনাফা অর্জন করতে পারছে। তো এগুলা মেইনলি যেহেতু এটা অ্যাপ্লাইড সেক্টর, এখান থেকে ওই ব্যবসায়িক যে আচার আচরণ সেটাই করা হয়। এটা দেখো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে ভালো অ্যাপ্লাই যেটা সেটা হচ্ছে এই চিকিৎসা ক্ষেত্রে। দেখো এই যে হেপাটাইটিস বির ওষুধ ইন্টারফেরন, এইটা তৈরি করা সম্ভব হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। ইন্টারফেরন নিয়ে তোমরা ডিটেইলস এইচএসসি তে পড়বা, ওখানে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। মানব দেহে ইনসুলিন তৈরির জন্য আগে একটা সময় ইনসুলিন দেখো বাণিজ্যিক ভাবে তৈরি না করে জীব দেহ থেকে নেওয়া হতো, কিন্তু এভাবে নিলে কি ওই জীবটার তো অনেক বেশি ক্ষতি হয়ে যেত, একসময় ওরা বিলুপ্ত হয়ে যেত। সেই জন্য পরবর্তীতে বাণিজ্যিক ভাবে ওই একটা ইনসুলিন কালেক্ট করে ওখান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইকোলাইয়ের মাধ্যমে নতুন নতুন করে মানে কমার্শিয়াল ভাবে এখানে ইনসুলিনটা তৈরি হচ্ছে। সেই জন্য এই ইনসুলিনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা ব্যবহার রয়েছে। জেনেটিক পরিবর্তিত ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট বৃদ্ধিসাধন হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফেজ স্টিমুলেটিং ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর মাধ্যমে হচ্ছে ওই যে খাটো যারা, ওই যে বামন রোগ বা অনেক সময় যারা বড় হয়ে যায় তাদের তো আসলে বৃদ্ধি করা সম্ভব না, যে ধরো একটা ছোট বাচ্চা তার বাবা মা আগে বুঝতে পারে যে তার বয়স অনুযায়ী তার বৃদ্ধি হচ্ছে না, তখন তাদেরকে যদি এটা প্রয়োগ করা হয় তাহলে তার ওই বামনত্ব বা খাটো হয়ে যাওয়ার যে রোগটা ডোয়ার্ফিজম, এটা হচ্ছে আটকানো সম্ভব। তারপর পরিবেশের সুরক্ষায় দেখো এই যে এই আমাদের অনেক সময় দেখো না যে জাহাজ থেকে ট্যাঙ্কি খুলে হচ্ছে তেল পড়ে যায়, তো তখন ওই তেলগুলা তো পানিতে পড়লে পুরো একটা নদীর পানি বা পুরা ধরো একটা সমুদ্রের অনেকাংশের পানি তো নষ্ট হয়ে যেতে পারে ওইটা আস্তে আস্তে মিশতে মিশতে। তো ওই জিনিসটা যাতে সহজে যে জায়গায় পড়ছে ওই আশেপাশে এই যে সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটা, এটা যদি দেওয়া হয় তাহলে ওরা ওই হাইড্রোকার্বনটাকে নষ্ট করে মূলত তেলের যে ক্ষতিকর প্রভাবটা সেটাকে নষ্ট করে দিতে পারে। সেই জন্য ওই সিউডোমোনাস ব্যাকটেরিয়াটাও অনেক বেশি পরিমাণে তখন প্রয়োজন হয়, তাই তাদের তৈরি করতে হয়। তো ওই জন্য ওই টাইমে তাদেরকে তৈরি করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করা হয়। তো এর মাধ্যমে হচ্ছে এখানে তোমরা এই গুরুত্বগুলা লিখতে পারবো। তো এর মাধ্যমে আজকে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। দেখো এই চ্যাপ্টারটা তোমরা যদি ইন্টারেস্টিং ভাবে পড়ো যে এই জিনিসটা এভাবে হচ্ছে, এখান থেকে আমরা এটা পাচ্ছি, বা অনেকের আসলে এই চ্যাপ্টারটা পড়েই মূলত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রতি কিন্তু আকর্ষণ কাজ করে। তা তখন মানে বলে যে আমি এই চ্যাপ্টারটা পড়তেছি, এই জিনিসগুলো দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগতেছে, আমি পরবর্তীতে যখন ভার্সিটিতে উঠবো আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে আমিও নতুন নতুন গাছ বানাবো। এর মাধ্যমে তোমরা যদি পড়তে পারো তাহলে তোমরা আমাদের দেশের জন্য, ধরো যে বাইরের কাছ থেকে আমাদের বাইরের দেশের কাছ থেকে আমাদের কোনো উন্নত জাত আনতে হবে না, আমরা নিজেরাই আমাদের নিজেদের সায়েন্টিস্ট দিয়ে অনেক ভালো ভালো জাত উদ্ভাবন করতে সক্ষম হবো। তো তোমাদের যাদের এই চ্যাপ্টারটা ভালো লাগবে তোমরা ঠিক করে নিতে পারো যে আমরা পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ঢাকা ভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে। আবার আরেকজন আছে, ও হচ্ছে সিলেটে যে শাহজালাল প্রযুক্তি ইউনিভার্সিটি, ওখানে ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে। তো এটা নিয়ে ইভেন ইঞ্জিনিয়ারিং বুয়েটেও একটা কিন্তু বায়োকেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ওখান থেকে আরেকটু বেশি স্ট্যাবলিশ। ইভেন ডিউর প্রথম টপ সাবজেক্টটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো অনেকে এটাতে যেতে চায় কিন্তু সিট খুবই কম, মাত্র 17 জন করতে পারে এখানে। তার মানে বুঝো এটা কতটা ডিমান্ডিং, কিন্তু এটা অনেক ভালো অ্যাপ্লাইড একটা সেক্টর, এখান থেকে অনেক ভালো ভালো কিছু শেখানো হয়। তুমি এই সেক্টরে যখন পড়বা, এই সাবজেক্টটা নিয়ে যখন পড়বা, তখন তুমি অনেক ভালো অ্যাপ্লাইড অনেক কিছু শিখতে পারবা, নিজে নিজে হাতে কলমে অনেক কিছু করতে পারবা। এটা চিন্তার ইন্টারেস্টিং কিছু আর কিভাবে হয় বলো। সেজন্য এই চ্যাপ্টারটা যখন পড়বে একটু বুঝে বুঝে একটু চিত্র এঁকে দেখে দেখে স্টেপ গুলো পড়বে, তাহলে দেখবে ওই চ্যাপ্টারটা তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। তো এই পর্যন্তই, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিবে, আর অবশ্যই সবাই সাথে যে পরীক্ষার লিঙ্কটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে নিবে। পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে, আস্তে আস্তে তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষা চলে আসতেছে, টেস্ট চলে আসতেছে, তো নিজেদেরকে সেভাবেই রেডি করো। সবাইকে বেস্ট অফ লাক। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।